আর শুরুতেই আমরা নজর রাখবো সিএতে আবেদন করে জামিন। অনুপ্রবেশের অভিযোগে ধৃত তরুণীর জামিন, সিএতে আবেদন করে 6 মাস পর জেল মুক্তি। আরো একবার আপনাদেরকে জানাবো, সিএতে আবেদন এবং তারপরেই জামিন। অনুপ্রবেশের অভিযোগ ওঠে এবং সেই অভিযোগে গ্রেফতার করা হয়, আর তারপরে সিএতে আবেদন, আর 6 মাস পর জেল মুক্তি। রাজেশ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাজেশ, ঠিক কি ঘটনা ঘটেছিল? বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার এবং পরবর্তীতে সিএতে আবেদন করে 6 মাস পর কিন্তু জেল থেকে জামিন পেলেন জবারানী সরকার। জানা যাচ্ছে যে এই জবারানী সরকার 2013 সালে বাংলাদেশ থেকে ধূপগুড়ি এলাকায় গেথুর বাড়িতে আসেন এবং এরপর থেকে সেখানেই থাকতেন। 2024 সালে আমাদের কোচবিহারের শীতলকুচি দেবাশিসের সঙ্গে জবারানী সরকারের বিয়ে হয় এবং বিয়ের প্রায় 9 মাস পর অনুপ্রবেশের অভিযোগে পুলিশ জবারানী সরকার কে গ্রেপ্তার করে, সাথে তার স্বামীকেও গ্রেপ্তার করে। পরবর্তীতে তার স্বামী দেবাশিস সরকার 31 দিন পর জেল থেকে জামিনে ছাড়া পান এবং তার স্ত্রীকে মুক্ত করতে কিন্তু সিএতে আবেদন করেন। জায়গা থেকে প্রশ্ন, যে স্বামীকে কেন গ্রেফতার করা হয়েছিল? দেখো, যেটা পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে জবারানী সরকারকে বাংলাদেশে অনুপ্রবেশকারী হিসাবে গ্রেফতার করে এবং তার স্বামীকেও কিন্তু সেই সময় পুলিশ গ্রেফতার করেছিল। কারণ জবারানী সরকার বাংলাদেশে অনুপ্রবেশকারী, কারণ তার কাছে কোনো ভারতীয় নথি ছিল না। সেই ক্ষেত্রে তার যে স্বামী দেবাশিস তাকে আশ্রয়দাতা হিসাবে গ্রেফতার করতে পারে, এমনটা কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। এবং পরবর্তীতে কিন্তু জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ওই সিএ আবেদনের নথি জমা করা হয়, সেই নথির ভিত্তিতেই জামিন পায় বলে জানায় দেবাশিস। বেশ, আমি একজন বাংলাদেশি হিন্দু, বাংলাদেশে ছিলাম 6 বছর বয়সে। বাবা আমাকে এখানে রেখে গেছে, এখানেই বিয়ে করলাম। হঠাৎ একদিন পুলিশ আসলো, এসে তুলে নিয়ে আসলো। জেলে 6 মাস ছিলাম, অ্যাপ্লিকেশন করেই ছাড়া পেলাম। কেন জেলে গিয়েছিল? কেন জেলে? ও বাংলাদেশি বলে জেলে গিয়েছিল। তোমাকে কেউ সেই সময় তুলে নিয়ে গেছিল? হ্যাঁ। তুমি কতদিন পর ছাড়াবো? আমি 31 দিন পর ছাড়া পেয়েছি। ভোটের বাংলায় আজ ফের অমিত শাহ। আজ মায়াপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ। দুপুরে কলকাতা বিমানবন্দরে অবতরণ, সেখান থেকে হেলিকপ্টারে মায়াপুরে যাবেন। প্রায় 2 ঘন্টা ইসকনে থাকবেন অমিত শাহ। আজ বিকেলেই ফিরবেন দিল্লিতে। ভোটের বাংলায় কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। কৌশলে কি হিন্দুত্বে শান বিজেপি? বুধবার ভোটের বাংলায় অমিত শাহ কয়েক ঘন্টার জন্য। আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। অমিত শাহ যাবেন নদিয়ার নবদ্বীপের ইসকনে। বুধবার দুপুর 1:35 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন, সেখান থেকে হেলিকপ্টারে মায়াপুর। দুপুর 2:25 থেকে বিকেল 4:25 পর্যন্ত থাকবেন ইসকনে। গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের 152তম আবির্ভাব দিবস উপলক্ষে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গৌড়ীয় বৈষ্ণব সমাজের প্রতিনিধিদের নিয়ে সম্মেলনে অমিত শাহের বক্তৃতা দেওয়ার কথা। বুধবারই তিনি দিল্লি ফিরে যাবেন। কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, তবু উঠছে প্রশ্ন, এটা কি কৌশলে হিন্দুত্বের শান দেওয়ার চেষ্টা? মায়াপুর ইস্কন মন্দির বিশ্ববিখ্যাত মন্দির তৈরি হচ্ছে। তারা চান যে একবার মাননীয় অমিত শাহ ওখানে যান। এর অনেক বছর আগের থেকে ওনারা আগ্রহ করেছেন আসার জন্য, কিন্তু মাননীয় অমিত শাহ সময় দিতে পারেননি বলে এবারে একবার যাওয়ার চেষ্টা করবেন উনি ওখানে। তো দর্শনীয় স্থান, প্রত্যেকের যাওয়া উচিত। বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না, কারণ হিন্দুদের দেশ, হিন্দু কালচার এখানকার, লাইফস্টাইল এখানকার হিন্দু। ফালতু সেকুলারিজম দেখাই না আমরা। হিন্দু জীবন পদ্ধতি, হিন্দু আইডিওলজিতে বিশ্বাস করি। দিলীপ ঘোষদের বড় বড় কথার অমিত শাহ নতুন আসছেন, মঙ্গল গ্রহ থেকে আসছেন। ভোট এলেই আসেন অমিত শাহ। 21-এর ভোটে কবার এসছেন নরেন্দ্র মোদী। অমিত শাহ আসবেন, যাবেন, হারবেন, তারপর আর দেখা যাবে না, বাংলা টাকা আটকাবেন। এটা তো ওনাদের ট্র্যাক রেকর্ডে দাঁড়িয়ে গেছে। ওনারা কোনো মন্দিরে যাচ্ছেন, যাবেন। আমরা মন্দির, মসজিদ, গির্জা সব জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী যান। আমরা সমাজের সকলকে নিয়ে চলি, ধর্ম যার যার, সমাজটা সবার। নিউজ 18 বাংলা। বাংলায় বিজেপির ভোট প্রচার শুরু রথে। 5 থেকে 10ই মার্চ ছুটবে পদ্মের 9টি রথ। রথযাত্রায় হিন্দুত্বের শান।
সামনেই ভোট, বাংলায় গেরুয়া পালে হাওয়া তুলতে পথে বিজেপি, রথে বিজেপি। ফের বাংলায় গড়াবে পদ্ম রথের চাকা। কর্মসূচির নাম পরিবর্তন যাত্রা। 5ই মার্চ থেকে বিজেপির রথযাত্রা শুরু, চলবে 10ই মার্চ পর্যন্ত। মোট 9টি রথ ছোটাবে গেরুয়া শিবির। এ রাজ্যের 294টি বিধানসভা আসনকে 10টি ভাগে ভাগ করেছে বিজেপি। শিলিগুড়ি, মালদা, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নবদ্বীপ, হাওড়া, হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান। দশটি বিভাগের 5টি থেকে একটি করে রথ বের হবে, ঘুরবে বিভিন্ন বিধানসভা এলাকায়। বাকি 4টি রথ ঘুরবে বিজেপির বাছাই করা এলাকায়। মার্চে ব্রিগেডে সভা করার কথা নরেন্দ্র মোদীর। সব রথেরই গন্তব্য হবে এই ব্রিগেড ময়দান। বিজেপির রথে থাকবে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের ট্যাবলো। প্রতি রথের দায়িত্বে থাকবেন রাজ্য স্তরের একজন নেতা। আমরা 9টি যাত্রার আয়োজন করেছি মার্চ মাসের 1 তারিখ এবং 2 তারিখ থেকে। 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রায় 5000 কিলোমিটারের বেশি আমাদের এই যাত্রা চলবে। প্রত্যেক বিধানসভার উপর দিয়ে যাত্রা নিয়ে যাওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য। 60টি বড় জনসভা হবে, 300-র বেশি ছোট জনসভা হবে। বৃহত্তর কলকাতার 29টি বিধানসভা আসনে একটা করে ট্যাবলো বেরোবে এবং সব শেষে এই যাত্রা শেষ হবে ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা দিয়ে। 1 মার্চ রথযাত্রার উদ্বোধনী সভা গড়বেতা, রায়দিঘি, কোচবিহার দক্ষিণ, কুলটি, কৃষ্ণনগর দক্ষিণে। 2রা মার্চ ইসলামপুর, সন্দেশখালী, হাসন এবং আমতায়। রথযাত্রায় উদ্বোধনী সভাগুলিতে থাকবেন বিজেপির জাতীয় স্তরের হেভি ওয়েট নেতারা। এই তালিকায় রয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন নবীন, জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি, নীতিন গডকরি, দেবেন্দ্র ফডনবিস, শিবরাজ সিং চৌহান। 5ই মার্চ থেকে পথে বিজেপির রথ। টার্গেট 5000 কিলোমিটারের রথযাত্রা। যাত্রাপথে 300টি ছোট জনসভা এবং 60টি বড় জনসভা করা। তৃণমূল সরকার চলে যাচ্ছে, তৃণমূল সরকার চলে গেছে। পৃথিবীর কোন শক্তি তৃণমূল সরকারকে ফিরিয়ে আনতে পারবে না। আর সেই গতিপথকে আরো ত্বরান্বিত করতে কিংবা আরো মসৃণ করতে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে আমরা 9টি যাত্রার আয়োজন করেছি। যে বিজেপির BLA 2 পায় না বুথে, নির্বাচন কমিশনকে বলে অন্য জায়গা থেকে বেপাড়ার ছেলে এনে BLA 2 করতে হয়, যাদের বুথেই লোক নেই তাদের আবার রথে যাত্রা, ওটা ওদের বিদায় যাত্রা। ট্যাক্সি করে 4টে লোক নিয়ে গিয়ে 2টো জায়গায় চা খেয়ে ছবি তুলবে। 2024-এর লোকসভা ভোট এবং 2021-এর বিধানসভা ভোটের আগেও বাংলায় রথ বের করে বিজেপি। রথযাত্রার সঙ্গে বিজেপির ইতিহাস জড়িয়ে। রাম মন্দির তৈরির লক্ষ্যে 1990 সালে রথ বের করেন লালকৃষ্ণ আডবাণী, গুজরাতের সোমনাথ থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত। এ নিয়ে সে সময় দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। তারপর রাজনীতিতে বহু অদল বদল হয়েছে, কিন্তু বিজেপি রথযাত্রা কৌশল থেকে সরেনি। কারণ পর্যবেক্ষকদের একাংশের মতে এর মাধ্যমে আজও হিন্দুত্বে শান দেওয়ার চেষ্টা করে পদ্ম শিবির। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। বিহারে মাংস বিক্রিতে ফতোয়া। বিহারে খোলা জায়গায় মাংস বিক্রি বন্ধ। মাংস বিক্রিতে নয়া নির্দেশ এনডিএ সরকারের। লাইসেন্স ছাড়া মাংস বিক্রি করা যাবে না, ঘোষণা বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সেনার। নিয়ম না মানলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। कोई भी ओपन सड़क पर मांस नहीं बेचेगा, किसी के भावना को आहत नहीं करेगा। नियम के अनुकूल जिसको लाइसेंस मिला है उसका उल्लंघन करने वाले पर सख्त कार्रवाई होगी। বিহার সরকারের সিদ্ধান্তে তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর। বাজারে মাছ বিক্রি হবে না, মাংস বিক্রি হবে না,
বাংলায় এসে তারা কি করবে ভোট নিয়ে? বিহারের উপমুখ্যমন্ত্রী বলছেন বাজারে মাছ মাংস বিক্রি করা যাবে না, অনলি যাদের লাইসেন্স আছে বাড়ির ভেতরে সবাইকে শপিং মলে গিয়ে মাছ মাংস বিক্রি করবে। আমাদের তো চাষিরা রাস্তায় বসে, পুকুর থেকে মাছটা ধরে নিয়ে আসে, সেটা বিক্রি করে, এটা তার কর্মফল। আর যদি বলে বাংলায় মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ, কারণ বিজেপি অন্ধ কাটার রাজনীতি চলছে। এই রাজনীতিকে আমি ধিক্কার জানাই। বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক সহ ৫০ জন মন্ত্রীর শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো। শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা। শপথ নেওয়ার পরে সৌজন্য সাক্ষাৎ করে তারেকের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি, যে চিঠিতে শুভেচ্ছা বার্তার পাশাপাশি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের যাত্রা শুরু হলো। একই সঙ্গে প্রায় ২ যুগ পর বিএনপি নেতৃত্বে গঠিত হলো সরকার। গত বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপি ২০৯ আসনে জয়ী হয়। বিএনপি জোটের শরিকরা ৩ আসন পায়। তখনই স্পষ্ট হয়ে যায় বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথ গ্রহণ ছিল সময়ের অপেক্ষা। মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তারেক রহমান। তাকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের ইতিহাসের দীর্ঘ ঐতিহ্য ভেঙে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান রাষ্ট্রপতির বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং তাদের মেয়ে জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ভারত, চীন, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মলদ্বীপ সহ ১৩ দেশের বিশ্ব নেতা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ছিলেন ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা। অতিথিদের মধ্যে ছিলেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনৈতিক নেতা, ৩ বাহিনীর প্রধান। সরকার গড়ার জন্য মন্ত্রীরা শপথ নিলেও তদারকি সরকারের প্রস্তাবিত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেননি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়ে দেন, তারা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি, তাই তারা শুধু সংসদের সদস্য হিসেবেই শপথ নেবেন। সদস্যদের শপথ পত্র বা ঘোষণাপত্র এই সাদাটাতে আমরা দস্তখত করব শপথ নেয়ার পরে। এর বাইরে আরেকটি যে ফর্মটা আছে এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি, সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। এদিনে শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন লোকসভা স্পিকার ওম বিড়লা। সন্ধে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওম বিড়লা। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো চিঠি তুলে দিয়েছেন তিনি। চিঠিতে তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে ওম বিড়লা লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে পাঠানো একটি ব্যক্তিগত চিঠি তারেক রহমানকে দেওয়া হয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রী মোদী তাকে শুভকামনা জানিয়েছেন এবং সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। নিউজ 18 বাংলা। নিউ টাউনের আবাসনিকে ডায়রিয়ার প্রকোপ। অভিযোগ, ট্যাঙ্কের দূষিত জল খেয়ে অসুস্থ অন্তত ১১৫ জন। সোমবার এই নিয়ে তুমুল বিক্ষোভ দেখান আবাসনের বাসিন্দারা। অভিযোগ, তারপরেও মঙ্গলবার পরিষ্কার করা হয়নি অধিকাংশ ট্যাঙ্ক। জল সরবরাহ করেছে পাথরঘাটা পঞ্চায়েত। মেডিকেল ক্যাম্প বসিয়েছে স্বাস্থ্য দফতর।
নিউ টাউনের সুখবৃষ্টি আবাসন। বাসিন্দাদের দাবি, আবাসনের ট্যাঙ্কের জল খেয়ে অনেকেই পেটের সমস্যায় ভুগছেন। এ নিয়ে টেকনো সিটি থানায় অভিযোগ জানানো হয়। আবাসিকদের দাবি, ই ব্লকের প্রতিটি ফ্ল্যাটে কেউ না কেউ অসুস্থ, কারো পেট খারাপ, কেউ বমি করছেন, বাচ্চা থেকে বয়স্ক সকলেই ভুগছেন। আবাসিকদের আশঙ্কা, খাবার জলে দূষণ থেকে ডায়রিয়া ছড়িয়েছে। এইরকম যে একটা বিচ্ছিরি অবস্থা হবে এটা আমরা কল্পনাই করতে পারিনি। আজকে কিছুদিন ধরে আমার ভীষণ পেটের গন্ডগোল যাচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, হজম হচ্ছে না, যার জন্য আমি ডাক্তার দেখিয়ে এসেছি। ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, কিন্তু তাও পুরোপুরি সারেনি। সারবে কি করে? গোড়ায় যদি গলদ থাকে এটাকে তো একদম ঠিকঠাক করতে হবে, নাহলে আমি 76+, আমরা এখানে থাকবো কি করে? কি ভরসায় একলা একলা থাকবো? গত 10 তারিখ থেকে আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে, প্রচন্ডভাবে পটি হচ্ছে, মানে প্রতি ঘন্টায় ঘন্টায়। ফাইনাল এক্সাম চলছে, এক্সাম বন্ধ আছে জলের ইনফেকশনের জন্য। পরে ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলাম সেম পেশেন্ট সাপুরজি থেকে 10 তারিখে 7 থেকে 10 জন গেছেন। 11 তারিখে মেনটেন্যান্স অফিসে গিয়ে জানিয়েছি যে এটা প্রবলেম, একটু দেখুন। বলছে হ্যাঁ আমরা ঠিক করে দিয়েছি। এখনো পর্যন্ত জল ঠিক হয়নি, এখনো পর্যন্ত আমাদের লুজ মোশন হয়েই যাচ্ছে। আবাসনের ফ্যাসিলিটি ম্যানেজারকে ঘিরে সোমবার বিক্ষোভ দেখান বাসিন্দারা। জলের যে প্রবলেমটা এসছে আমরা সেটা দেখেছি, আমরা পিএইচি-কে জানিয়েছি, পিএইচি থেকে টেস্টিং হয়েছে। আমরা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার যেটা থেকে গন্ধ বেরোচ্ছিল আমরা সেটা ক্লিয়ার করেছি। এখন ওভারহেডগুলো ক্লিয়ার করা হচ্ছে। কালকে 20টা ট্যাঙ্ক আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আজকে সকালে সেখানে জল টেস্ট করা হয়েছে, যারা থাকছে তাদেরকে দিয়েও টেস্টিং করা হয়েছে। এখানকার কিছু লোক সেটা গিয়েও টেস্ট করে এসছে, সেখানে কিন্তু কোনো রিপোর্ট আর আসেনি। মোট কতগুলো ট্যাঙ্ক? 141টা ট্যাঙ্ক আছে ওভারহেড। 141টা ট্যাঙ্ক। এখনো পর্যন্ত কটা ট্যাঙ্ক ক্লিয়ার? এখনো 20টা হয়ে গেছে, আরও বাকি চলছে কাজ। পিএইচিও সরবরাহ জল ঠিক মতন আসছে না আমার কাছে, সেটার জন্য পিএইচিকে বলা আছে। বাসিন্দাদের অভিযোগ, এতজন অসুস্থ হওয়ার পরেও টনক নড়েনি আবাসন কর্তৃপক্ষের। সুখবৃষ্টি আবাসনে 114টি জলের ট্যাঙ্ক। অভিযোগ, মঙ্গলবারও অধিকাংশ জলের ট্যাঙ্ক পরিষ্কার করা হয়নি, নোংরা জলেই ওষুধ মেশানো হয়েছে। সোমবার বিকেলে নিউ টাউনের এই আবাসনে যান নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। পরিদর্শনে যান জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরাও। মঙ্গলবার মেডিকেল ক্যাম্প বসায় স্বাস্থ্য দপ্তর। আবাসিকদের চেক আপ করা হয়। আমার নিজের শরীর খারাপ, আমার হাজব্যান্ডের, আমার বাবার, আমার বোন ব্যাঙ্গালোর থেকে এসে তার 1 বছরের বাচ্চা, সবাই আমরা অসুস্থ। लोगों का बस 2 ही रिक्वेस्ट है कि जल्द से जल्द इस समस्या का समाधान हो, ठीक है, और दूसरा मेडिकल फैसिलिटी हम लोगों को जल्द से जल्द मिले। এদিন আবাসনে জল সরবরাহ করে পাথরঘাটা পঞ্চায়েত। মঙ্গলবার পরিস্থিতি খতিয়ে দেখতে যান রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। একটা চূড়ান্ত গাফিলতি মেনটেন্যান্সের আছে। ল উইল গো হিজ ওন কোর্স। আমি তাদের অ্যাডভাইস করলাম যে ইউ হ্যাভ লস্ট এফআইআর এগেন্স্ট দি ভিকটিম। এবার এনকেডি এর সাথে কথা বলেছি, এনকেডি কালকে জলকে পরীক্ষা করতে দিয়েছে। আমার স্ট্রিক্টলি অ্যাডভাইস হচ্ছে এই জল এখন ব্যবহার হবে না। টিএইচির জল আমি পঞ্চায়েতকেও বলেছি, প্রয়োজনে বিধায়ক হিসেবেও আমার যত ফিল্টার জল কিনে এনেও বাড়িতে দিতে হবে। কলকাতা কর্পোরেশন অলরেডি গাড়ি পাঠিয়েছে, আমাদের জল পাঠিয়েছে। ওখান থেকে নিউ টাউন থেকে ফোন এসেছিল যে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য এনকেডিএ। আমরা জলের গাড়ি পাঠিয়েছি, অনেকগুলো 100টা না কত জলের গাড়ি পাঠিয়েছি। নিউজ 18 বাংলা। মালদার মানিকচকের ধরমপুর পঞ্চায়েত কংগ্রেস ও বিজেপি পরিচালিত। কংগ্রেসের পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ বিজেপির উপপ্রধানের। একই অভিযোগে সরব কংগ্রেস ও তৃণমূল পঞ্চায়েত সদস্যরাও। মানতে নারাজ প্রধানের স্বামী। কংগ্রেসের প্রধান নিজের মতো করে কাজ করছে, নিজের মতো করে চালাচ্ছে পঞ্চায়েত, আমাদের কিছু জানাচ্ছে না। কত টাকার দুর্নীতি করেছে এইভাবে? 59 লাখ টাকা। এখনো কোনো টেন্ডার হয়নি। জেনারেল ওয়ার্কসের মিটিং হয়েছে, মেজরিটি মাস্ট, যেটা সিদ্ধান্ত হয়েছে সেইটাই প্রধান গ্রহণ করেছে। এগুলো সব ভিত্তিহীন অর্গে। কংগ্রেস ও বিজেপি মিলে পঞ্চায়েত, প্রধান কংগ্রেসের, উপপ্রধান বিজেপির। কংগ্রেস প্রধানের বিরুদ্ধে সরব বিজেপির উপপ্রধান। অভিযোগ, স্বচ্ছ ভারত মিশনে লক্ষ লক্ষ সরকারি টাকা আত্মসাতের চেষ্টা করছেন কংগ্রেসের প্রধান। এ নিয়ে মালদার মানিকচকের ধরমপুরে শোরগোল। সব প্রধান যদি খাইয়ে নেবে তো পাবলিক কি করবে? পাবলিক কি প্রধানকে ধরে বসে আছে? পাইনি তো, আমরা তো কত অসুবিধা করে জল ছিজে ছিজে ফেলি, বুঝতে পারেন? ধরমপুর পঞ্চায়েতে 10টি আসন। পঞ্চায়েত ভোটে কংগ্রেস ও বিজেপি 4টি করে আসন পায়, 2টি পায় তৃণমূল। কংগ্রেস ও বিজেপি বোর্ড তৈরি করে। প্রধান হন কংগ্রেসের কোদবানু বিবি, উপপ্রধান বিজেপির লতিকা মণ্ডল।
কংগ্রেস প্রধানের বিরুদ্ধে ব্লক প্রশাসনের কাছে বিজেপির উপপ্রধান অভিযোগ জানিয়েছেন। তার দাবি, পঞ্চায়েত সদস্যদের না জানিয়ে টেন্ডার প্রক্রিয়া করেন কংগ্রেসের প্রধান। টিউবওয়েলের নিচে বাঁধানো অংশ অর্থাৎ লিজপিটের টেন্ডার প্রক্রিয়া কাউকে না জানিয়েই করা হয়েছে বলে দাবি। শুধুমাত্র বিজেপির উপপ্রধানই নন, তৃণমূল এমনকি কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরাও কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে সরব। মিটিংয়ে আমরাকে ডাকছে, এসে প্রেজেন্ট সিগনেচার করতে বলছে। প্রেজেন্ট সিগনেচার নিয়ে টেন্ডার যা কিছু কাজ করছে আমরা বলছি যে আগে আলোচনা হোক, তারপরে সিগনেচার করব। বলছে সিগনেচার না করলে মিটিং হবে না। এবার সিগনেচার প্রেজেন্ট হিসেবে আমরা করছি, ওই সিগনেচারটাকে কাজে লাগিয়ে টেন্ডার করে নিচ্ছে, দুর্নীতি করছে। কে করছে দুর্নীতি? এটা প্রধান। ও নিজের ইচ্ছা মতো নাম দিয়েছিল, আমাদের মেম্বারদেরকে কিছু বলেন। সব গোপনে করেছিল। সব গোপনে। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশে টেন্ডার প্রক্রিয়া বন্ধ করে দেন জেলা শাসক। সবার সঙ্গে আলোচনা করে টেন্ডার নিয়ে সিদ্ধান্ত নিতে বলেন। অভিযোগ, এরপর পঞ্চায়েত প্রধান ও তার স্বামী অন্য সদস্যদের সাদা খাতায় সই করতে চাপ দেন। এভাবে প্রায় 59 লাখ টাকা হাতানোর চেষ্টা করেন বলে দাবি। কংগ্রেসের প্রধান নিজের মতো করে কাজ করছে, নিজের মতো করে চালাচ্ছে পঞ্চায়েত, আমাদের কিছু জানাচ্ছে না। কত টাকার দুর্নীতি করেছে এইভাবে? 59 লাখ টাকা। এখনো কোনো টেন্ডার হয়নি। জেনারেল ওয়ার্কসের মিটিং হয়েছে, মেজরিটি মাস্ট যেটা সিদ্ধান্ত হয়েছে সেইটাই প্রধান গ্রহণ করেছে। এগুলো সব ভিত্তিহীন অর্গে। মালদা থেকে গোপাল সূত্রধরের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।